টাকা যখন হাতে আসে তখন তো কাঁচা টাকার কামড়ানো সহ্য করা কঠিন, তো তখন স্বাভাবিকভাবে খরচ একটু বেশি হইতে চাইবে। যেমন আমি কয়েক বছর থেকে বেদরকারি মনে করি অনেক খরচ। ইলিশ মাছ আমি 4 বছর থেকেও কিনি না, দরকার নাই তো, এটা না খাইলে কি হয়। কেমন কাঁচামরিচ যখন 400 টাকা হয় আমি বলি 1 হালি দাও, অসুবিধার তো নাই। আমাদের জাতিগত একটা অভ্যাস আছে, যেটা বেদরকারি আমরা সেটাতে হুমড়ি খেয়ে পড়ি। এখন যেটা বললেন গ্যাস বিদ্যুৎ সংকট, এটা লিগ্যাসি রাজনৈতিক সরকার সবসময় এটা বলে, যে আসবে বলবে যে আগেরটা সব শেষ করে দিয়েছে, আগের থেকে কিছু পাই নাই। কেমন ওই আওয়ামী লীগ এসে প্রথম যখন আসছে তারাও একই কথা বলছে যে খাম্বা পেয়েছি, বিদ্যুৎ পাই নেই, যে বাজাদের বিএনপি শেষ আমলে বিদ্যুৎ কখন আসতো সেটা ছিল খবর, কখন থাকে সেটা খবর ছিল না, আসতো কখন বলে। এইগুলো রাজনৈতিক বক্তব্য থাকবে, কিন্তু বৈশ্বিক কারণে যে সংকটটা হয়ে যায়, একটা টার্মিনালে ঝামেলা হয়েছে, হরমুজ সোনালির ব্যাপার আছে, ইউক্রেনের যুদ্ধের ব্যাপার আছে, এগুলো হবে। আর গরিব দেশে এই জাতীয় সংকেতগুলো তৈরি থাকতে হয়। শুধু প্রাকৃতিক দুর্যোগ না, আমাদেরকে এগুলা মেনে চলতে হয়। মেনে চলে আমরা টিকে থাকি, আমাদের সে অভ্যাস আছে। এটা উত্তরণ 2 বছর লাগবে না কতক্ষণ লাগবে, সরকারের মেয়াদ তো 5 বছর আছে, মাত্র 6 মাস গেল। অস্থির হওয়ার তো দরকার নাই। আমি কিছু জিনিস বলি, আমাদের সহনশীলতা দরকার, আমরা অসহিষ্ণু বেশি হই। এখন এই দেশে জন্মাইলে রুই মাছের বাচ্চা জন্মানোর সময় তো মোটামুটি ফুটির থেকে বড় হয়ে যায় অনেক সময়। কেমন ট্রাকের চাকা একবার ঘুরে আসলে বেবির চাকার অনেক, সিএনজির চাকার অনেক ঘুরার বেশি হয়ে যায়। আপনি এই দেশের কনটেক্সটের থেকে এই দেশের সীমাবদ্ধতা এগুলো মেনে চলতে হবে এবং সে অভ্যাসের জন্য শক্ত থাকতে হবে। শুধু খেয়াল করা দরকার, যেটা বললেন আপনি যার থেকে যেটুক পাওনা সেটুক আদায় করতে পারতেছেন কিনা। আমি যখন এনবিআরে ছিলাম তখন আমি বারবার বলতেছিলাম যে ইআরডি উঠাই দেন, এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন, এখন ইকোনমিক রিসোর্সেস ডিভিশন যেটা নাম। আগে ডোনার বলতো, ডোনার বললে আমাদের মান সম্মান লাগে, এখন আমরা ডেভেলপমেন্ট পার্টনার বলি। যেই নামেই বলেন সেটা উঠিয়ে আইআরডি শক্ত করেন। রেভিনিউ হয়ে যে গ্রাম পর্যায়ের থেকে শুরু করে সরকার তো সেটা চাইবে কিনা সেটা বড় প্রশ্ন। এই যে 111-এর সরকার, তারা তো নন পলিটিক্যাল সরকার বলছিল নিজেদেরকে, তো তারাও তো আমাকে রেভিনিউ কালেকশনের অ্যাটেম্পগুলোতে যেতে দেয় নাই। আমি যখন হাউস টু হাউস সার্ভে শুরু করতে চাইলাম তাও তো দেয় নাই। আমি তো প্রথমে ঢাকার কয়েকটা পোস্ট এরিয়া চাইলাম, তাও তো দেয় নাই। মির্জা আজিজ ফখরুদ্দিন সাহেব আমাকে বদলি করে দিল। তা আপনি যদি সরকার সদিচ্ছার সহিত প্রত্যেকের কাছে যেটা সরকার প্রণীত নিয়ম অনুযায়ী, সরকার প্রণীত আইন অনুযায়ী কালেকশনে যদি আপনি না যান, তাহলে আপনার ঋণের প্রশ্ন থাকবে, তাহলে আপনার অনটনের প্রশ্ন থাকবে, ঘাটতির প্রশ্ন থাকবে এক। আর দ্বিতীয় হইল, আপনি মাথার থেকে, আমি এর আগে এক অনুষ্ঠানেও বলেছিলাম যে শুধু প্রধানমন্ত্রী নিজে সিম্পল হইলে মিতব্যয়ী হইলে হবে না, বাকি সবাইকেও করার দরকার আছে। প্রেসিডেন্ট জিয়ার ক্যাবিনেট মিটিংয়ে 1 কাপ চা 2টা নোনতা বিস্কিট দেওয়া হয়েছে শুধু অস্ট্রিয়াটির জন্য, কঠোরভাবে পালন করেছে। আপনার যার কাছে যে ট্যাক্স, আমাদের দেশের ট্যাক্সের সংস্কৃতি কি? আমি যখন অপ্রদর্শিত অর্থের SRO 98 দিয়ে নেওয়া শুরু করলাম, কাদের থেকে নিলাম? এগুলো বলতে গেলে তো ওনারা আমার অসন্তুষ্ট হয়ে যান। যারা বড় বারবার বাজেট দেন তিনি ট্যাক্স ফাঁকি দেন, যিনি বড় মন্ত্রী তিনি ট্যাক্স ফাঁকি দেন, যিনি আরও বড় তিনি ট্যাক্স ফাঁকি দেন। তো এগুলো তো আমি ওই চেয়ারে বসে দেখলাম। এটা রোধ করেন, যেইটুক নিয়ম আছে এই নিয়মটা যদি আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে দেখবেন প্রচুর টাকা আসবে। আর ইনি একটা কথা বললেন যে গ্রাম পর্যায়ে প্রচুর টাকা আছে, যে দে তাকে লিবু সিপা, তাকে বারবার অডিটে ফেলেন না, আপনি ক্ষেত্র বেশি করেন। লেস প্রফিট মোর সেল, আলটিমেটলি মোর প্রফিট। আপনি ক্ষেত্র বাড়ালে প্রচুর আসবে, সেদিকে যেতে হবে। যাওয়ার জন্য শক্ত লোক এবং সরকারের সদিচ্ছা কতটুকু শক্ত থাকবে সেটার উপর নির্ভর করবে। যেহেতু সরকার থেকে বলা হয়েছে যে উত্তরাধিকার সূত্রে এই সংকটগুলো আসছে, আমি কোনো তর্ক করব না, আমি ধরে নিলাম সরকারের কথাটাই সত্য। কিন্তু এই সরকার যে 6 মাস আছে, তার আগে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। সেই সরকারের সময় যে বিদ্যুৎ গ্যাসের সংকট এবং আজকে বিদ্যুৎ গ্যাসের সংকট যদি আমি তুলনা করি, তাহলে এখন বাড়ছে বলে মনে হয়। আর যদি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে থাকে,
তাহলে প্রথম রিসিভ করছে ওই উত্তরাধিকার সূত্রে ওই 18 মাসের সরকার, সেখানে আমরা এরকম ফেস করি নাই, এখন করছি কেন? ইন্টারিম গভর্নমেন্টের সময়, ইন্টারিম গভর্নমেন্টের 12 দিনের মাথায় আমেরিকা ইরান যুদ্ধ শুরু হয় নাই, হরমুজ প্রণালী বন্ধ হয় নাই, ঝামেলা হয় নাই। এই আন্তর্জাতিক ঝামেলাটা এই গভর্নমেন্ট শপথ নেওয়ার 12 দিনের মাথায় এটা শুরু হয়েছে। তো এটাকে আপনাকে বুঝতে হবে, এটা বিশ্বব্যাপী এর প্রভাব আছে। 1 নাম্বার 2 হচ্ছে আপনাকে স্যারের, আমরা যে বিষয়টা নিয়ে বসছিলাম, স্যারের টক শো আমি একদিন শুনতেছিলাম, আমি শুনি ওনারটা দেখলে শুনি, উনি বলছেন যে আমি প্রপোজাল দিছিলাম গুলশান, বাড়িধারা, বনানী, বসুন্ধরা, এই 4টা এলাকায় যারা বসবাস করে এদের জন্য আপনি অ্যাডভান্স ট্যাক্স করেন না কেন, বা ট্যাক্স করেন না কেন? একটা নির্দিষ্ট পরিমাণ, একজন লোক 60,000 টাকা বাড়ি ভাড়া দেয়, ও রিটার্নে দেয় 0, ও বছরে বছরে 1.5 লাখ টাকা ইয়া দেয়, বিদ্যুৎ বিল দেয়, এসি আছে ঘরে 3টা, 15,000 থেকে 20,000 টাকা বিদ্যুৎ বিল দেয়, ও রিটার্নে দেয় 0, ইনকাম 0। তো এটা হবে কেন? তুই ইয়া দিবি, এই কি বলে, এই এসি আছে থাকলেই তুমি ট্যাক্স দিবা 2,000 টাকা বছরে। তুমি এই এসিতে মাসে একটা এসিতে 3,000 টাকা ট্যাক্স বিল দাও, তো তুমি এখানে 2,000 টাকা ট্যাক্স দিতে পারবে না কেন? তুমি 40,000 টাকা থেকে 60,000 টাকা, 80,000 টাকা, আমি জানি 1,60,000 টাকায় বাড়ি ভাড়া থাকে লোকজন, তো তুমি ওই ট্যাক্স দিবা না কেন? তো আমি মনে করি যে এই জায়গাগুলি, এবং আপনি দেখবেন যে তাঁতিবাজারে আমি এমন চিনি, আচ্ছা আমি ধরুন আরো এত ভিতরে গিয়ে লাভ নেই, আমি এলিফেন্ট রোডে যাওয়া যায়, ইজি যাওয়া যায়, এলিফেন্ট রোডে আপনি একটা দোকানগুলিতে সার্ভে করেন তো। আমি আমার এক ফ্রেন্ডের, সে কনসালটেন্সি, আমি যেহেতু লটও পড়ছি তো কনসালটেন্সি করতে আসে, সে তারে আমি মোটামুটি একটা ভালো ট্যাক্স দিছি, তারপর তারে অডিটে ফেলাছে। তো সে জিজ্ঞেস করে যে এই এত টাকা, এই 40,000 টাকা ট্যাক্স দিচ্ছেন, তো আমি তার আশপাশে, তার থেকে যতগুলি, তার 500 গজের মধ্যে তার থেকে বড় দোকানগুলির ট্যাক্স কত নেয় বললাম কালেক্ট করো, কালেক্ট করে আনলো, কেউ 40,000 টাকা ট্যাক্স দেয়নি, তো তাকে ভুগাইতেছে। তো আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে বললাম যে ভাই, তখন তো বিএনপি ক্ষমতায় নেই, ভাই আপনি এই এতগুলো ট্যাক্স, আপনার এতগুলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার সবাই এইটাকে বলছে যে এইটা কেউ ট্যাক্স পড়লো না, অডিটে পড়লো না, তো আপনি এদের সমান, এদের সবাইকে গড় করে ওনার একটা ট্যাক্স করে দেন। তো সে মানে নাই, সে একটা বড় সড়ো জরিমানা সহ একটা করছে। তো আমি আপনাকে বলছি যে আমার কথাটা হচ্ছে, আপনি ট্যাক্সটার ন্যায্যতা একটা একটা নির্ধারণ করেন। আমি ট্যাক্সের প্রশ্ন তো ছিলামই, হ্যাঁ, কিন্তু যে ট্যাক্সের- বিষয়টা আমি আনছি আপনার কাছে, ওইটা নিয়ে আপনার কাছে পরে আসি। আবার একই বিষয়ে আমি ওনার কাছে একটু যাইতে চাই, যে কথাটা বলতে, ট্যাক্সের ন্যায্যতার মাত্রাটা না কি ঠিক হতে আছে, পারে? উত্তরাধিকার সূত্রে সংকটটা পেয়েছে, এটাকে এই সরকার বলছে যে এই বিদ্যুৎ গ্যাসের সংকট, উনি বলছেন যে ওই সময় যুদ্ধ হয়নি, কিন্তু আমি বলছি উত্তরাধিকার সূত্র যখন রিসিভ করছে উত্তরাধিকার সূত্রটা, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার রিসিভ করছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই প্রবলেমটা দেখি নাই। কেন দেখি নাই? যুদ্ধ তার পরের চ্যাপ্টার হোক, কিন্তু উত্তরাধিকার সূত্র তো রিসিভ করলো অন্তর্বর্তীকালীন সরকার। এই বিষয়টা না, উত্তরাধিকার সূত্র তো অন্তর্বর্তীকালীন সরকার সময়, আমি বললাম যুদ্ধ শুরু হয় নাই। উনি আংশিকটা বললেন, হরমুজ প্রণালীটা, ইউক্রেনেরটা আর বলেন নাই, কারণ সেটা তো আর আগের থেকে ছিল। আপনার রাজনৈতিক সরকার সব সময় নিজের গীত গাইবে, এবং আপনি সেটা প্রটেস্ট করে ঠেকাতে পারবেন না। তারা একভাবে না একভাবে যুক্তি দেখাবে। কারণ আমি একজনকে বলছিলাম এরকম টক শোতে, যে 2জনই তো সেনাদের কর্তৃক নিহত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রাষ্ট্রপতি জিয়া। তো একজনকে আপনারা শহীদ বলেন, আরেকজনকে প্রয়াত বলেন কেন? রেডিমেড ব্যাখ্যা দিয়ে দিতে পারে। রাজনীতি তো শাকের করা, ধারে কাটে, ভারে কাটে, আসতে কাটে, যাইতে কাটে, এবং তারা রেডিমেড উত্তর দিয়ে মানুষকে মুঠোর মধ্যে হিউমারাস হইতে রাখতেও পারে। বলে যে ওরা আওয়ামী লীগ ওনাকে শহীদ বলে না, আমরা কি করব?
আমরা তো শহীদ বলতেছি, উনি শহীদ হয়েছে। এখন উত্তরাধিকার সূত্রের এগুলো মানুষ বুঝে, এগুলো গাইয়ে পার পাওয়া যায় না। কতটুকু উত্তরণ করতে পারবেন সেটা মানুষের প্রত্যাশা। বিপদ তো হয়, কিছু জিনিস বিপদ হয়। আপনার ওইখানে গ্যাসের টার্মিনাল নষ্ট হয়েছে, বা সাপ্লাই আসতে দেরি হয়েছে, কার্গো আসতে দেরি হচ্ছে, সেই জন্য ঝামেলা হয়েছে। এটার বাইরে কথাটা ভিন্ন রকম হয়। যেমন অকটেন পেট্রোলে যখন দাম বাড়লো, বিরাট লম্বা লম্বা লাইন হইল। আমি 3 দিন 2.5 ঘন্টা 3 ঘন্টা করে লাইন দিয়ে থার্ড ডেতে যাইয়া 1000 টাকার পেলাম ভাগে, আগের 2 দিন পাইনি। তো সেই সময় হট করে যে দাম বাড়াই দিল, তখন আপনার আর কিউ নাই, লাইন শেষ। তো এটা নিয়ে এখন বাগানে হাঁটার সময় জেনারেল মাস, আমি তো ওই যে সবার সাথে মিশি, জিজ্ঞেস করে যে গ্যাসেরও কি এরকম ছলচাতুরি হচ্ছে কি না, দামটা বাড়ানোর জন্য পায়তারা করে দাম বাড়াই দিলে তখন ক্রাইসিস থাকবে না, হয় কি না। তাহলে এটা হতে গেলেও এখন আর হতে পারবে না, তাহলে বদনাম হয়ে যাবে। কিছু জিনিস আছে জনগণ কি চায়। নর্মালি জনগণ দাম বাড়াইলে অনেক সময় আপত্তি করে না, কিন্তু নিরবচ্ছিন্ন সরবরাহ চায়। ওই যে আওয়ামী লীগ আমলের কথা, ফেসিবাদের ফেনা উঠাই ফেলেন বলতে বলতে, যে তারা কুইক রেন্টাল দিয়ে লুটপাট করে নিয়ে গেছে। মানুষ গ্রাম অঞ্চলে সব জায়গায় লুটপাট কে করছে এটা বেশি দেখতে চায় না। সে দেখে তারটুকু ভোগের যেটা আছে গ্রামে, সেটা পাচ্ছে কিনা। যেমন আমি গ্রামে যে 1 সপ্তাহ ছিলাম, তখন তো কারেন্ট কখন আসে, রাত্রে কয়বার যায়, সেটাই চিন্তা করতে হতো, থাকি কিনা। শহরে তো তুলনামূলকভাবে ভালো আছে। আমরা এগুলোতে সরকারকে এই পর্যায়ে প্রত্যাশার জায়গাটা বলবো কেটে উঠুক, সেটা দরকার আছে। আমি অনেক কিছু মেনে নিতে হয় এই দেশে থাকলে। আমার বাড়ির কাছে একটা ডাস্টবিন আছে, আমি প্রায় বলি ওই রাস্তায় আমার কাজ না থাকলেও সপ্তাহে আমি অন্তত একবার ওখান দিয়ে হাঁটি, অভ্যাসটা চালু রাখার জন্য। অতএব আমরা চাইবো যে সরকার সমস্যাটা কেটে উঠবেন, কিন্তু বেশি রকমের ওই লিগিয়াসি ফেসিবাদ করে গেছে, ও করে গেছে, এ করে গেছে, এইগুলো মানুষ এখন আর বেশি খায় না। মানুষ চায় যে কে কী করছে, সেটার জন্য তো তার পতন হয়েছে, সে তো ছন্নছাড়া হয়েছে। আপনি ওইটা না বলে আপনি কি করবেন সেটা করেন, এই জন্যই তো আপনাকে ভোট দিয়েছি। আপনি ওভারহুলিং মেজরিটিতে আসছেন, তো এই জন্য আপনার উপর প্রত্যাশা আছে। তো প্রত্যাশা পূরণে আগায় যাওয়াটা হলো মন্দ না আর কি, সেটার জন্য আমরা আশাবাদী হব। তাহলে আমরা একটু ভিন্ন দিকে যাই এখন। সংকট কাটায় ওঠার জন্য কিভাবে উত্তরণ করবে সেটার জন্য আমরা সবসময়, যেমন 6 মাসে অনেক মন্ত্রীর বদল হয়েছে, মন্ত্রণালয় বদল হয়েছে, নতুন মন্ত্রী নিয়োগ হয়েছে, কাউকে সরাইয়ে দেওয়া হয়েছে। এই সব যদি আমরা বিবেচনায় নেই, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? ধরেন তথ্যমন্ত্রীকে সরানো হইল, সরাইতেই পারে, কিন্তু সরাই থেকে অন্য কোনো মন্ত্রণালয় দেয়নি। এটা কি বার্তা দেয়? আবার যাকে তথ্যমন্ত্রী বানানো হলো, তথ্যমন্ত্রী তো সাধারণত আমরা জানি সরকারের পক্ষে মিডিয়ার সাথে কাজ করে, মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, কিংবা মিডিয়ার সাথে যোগাযোগ রেখে একটা ন্যারেটিভ তৈরি করে যেটা সরকারের পক্ষে থাকে। তো আমরা তো ওইভাবে বিবেচনায় নেই। আজকের যে তথ্যমন্ত্রী যাকে বানানো হইল, ঠিকই প্রিভিয়াস তথ্যমন্ত্রী যদি অন্য কোনো মন্ত্রণালয় দেয়নি, তাহলে কি এই তথ্য মন্ত্রণালয় এই সরকারের পক্ষে ভালো ন্যারেটিভ তৈরি করতে পারবে? এইরকম কোনো বিষয় বিবেচনায় নিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি মোটামুটি গভর্নমেন্ট বুঝি আর কি, গভর্নমেন্টের অফিসারদের হায়ারার্কি বুঝি, ফাংশনিং বুঝি 91 সাল থেকে। মানে 89 সালে যেহেতু আমি পাস করছি, ওই সময় থেকে যারা বন্ধুবান্ধব বিসিএস দিতে যেত, এরা আলোচনা করতো কিভাবে লেফটেন্যান্ট বানান শিখতে হয়, এইগুলো শিখছি। তো আমি বিসিএস কখনো দেই নাই। তো তখন যেহেতু আমাদের বন্ধুরা প্রায় 86 ব্যাচ পাইছে, আবার 13 ব্যাচ পাইছে, মানে 9th ব্যাচ পাইছে, 13 ব্যাচ পাইছে। মানে 3 বছর যখন গভর্নমেন্ট হঠাৎ করে বাড়াই দিল বয়স, তো যারা সমবায় টমবায় পাইছিল এরা আবার ঝাঁপাইয়ে পড়ে পরীক্ষা দিল। এরা ট্যাক্স ক্যাডার নিচে আর কি, স্যারের মতো অ্যাডমিন ক্যাডারও পাইছে কেউ কেউ। তো আমি আপনাকে বলছি যে আপনার যে কোয়েশ্চেনটা আবার বলেন। সরকারের পক্ষে তথ্যমন্ত্রী একটা বিরাট রোল। তথ্যমন্ত্রী এখন আসেন, তথ্যমন্ত্রী গভর্নমেন্টের পক্ষে ন্যারেটিভ তৈরি করেন না। বেসিক্যালি তথ্যমন্ত্রীরা গভর্নমেন্টের যে বক্তব্যগুলি আছে এইগুলোকে ভালোভাবে সম্প্রচার করার দায়িত্বটা পালন করেন।
তথ্যমন্ত্রীকে, যেমন আমাদের শামসুল ইসলাম, উনি ওনার তথ্যমন্ত্রী থাকাকালে জীবনে কোনো বক্তৃতাই করতেন না। তথ্যমন্ত্রী হিসাবে বক্তৃতাই করতেন না। প্রায় 2 বছর পাইছি আমি 6 সালের গভর্নমেন্টে, এর আগের গভর্নমেন্টেও প্রায় 2 বছর ছিলেন শেষে, নাজমুল হুদা যাওয়ার পরে। তো আপনি দেখবেন যে শামসুল ইসলাম খুব পছন্দের গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়ার গভর্নমেন্টে, কিন্তু উনি কোনোদিন বক্তৃতা করতেন না কোনো বিষয়ে। এখন আসুন, যে তথ্যমন্ত্রী বেসিক্যালি গভর্নমেন্টের যে বিষয়গুলি উনারা চান, বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন এবং অন্যান্য বিষয় আসয়, এইগুলো প্রচার করে। বেসিক আমার আইডিয়া গভর্নমেন্ট তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। আর যে আগের যে স্বপন সাহেব তুখুর ছাত্রনেতা ছিলেন, 90-এর একেবারে প্রথম সারির একজন ছাত্রনেতা, বিপ্লবী ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, এবং 96-এ উনি আইসা বিএনপিতে যোগ দেন। একটা বিএনপির ওই সময় বেশ বাজে সময়ে যোগ দেন জহিরুদ্দিন স্বপন। মানে জনতার মঞ্চের পরে যে অবস্থাটা হয়, এই সময় একেবারে ডুবন্ত তরিতে উনি আইসা লাফিয়ে ওঠেন, যেখান থেকে লাফ দিয়ে সবাই পড়ে যায়, নেমে যায়। তো সেই ক্ষেত্রে জহিরুদ্দিন স্বপনকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করব, এবং তাকে হয়তো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসাবে আমি বলি মন্ত্রীর পদমর্যাদা, পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় উনি পিএস পাবেন, এপিএস পাবেন, পিও পাবেন, 4 জন সবই পাবেন। বাংলাদেশে যদি মন্ত্রী বদলের সাথে সাথে কি প্রশাসনের ব্যক্তিদের বদল হয় কিনা? মন্ত্রী বদলের সাথে, প্রধানমন্ত্রী বলছি না, মন্ত্রী বদলের সাথে, কিংবা মন্ত্রী তার পছন্দের লোক মন্ত্রণালয়ে বদলি করে নিতে পারেন কিনা, এটা একটা প্রশ্ন। তার সাথে সম্পর্ক প্রশ্ন, মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী বিষয়ে কার ভূমিকা বেশি বাংলাদেশে? অন্য দেশের কথা বলবো না, একজন সচিবের নাকি একজন মন্ত্রীর? আপনি কি মনে করেন? দুটো প্রশ্ন। একটা হলো মন্ত্রী বদলের সাথে সাথে কর্মকর্তা বদল হয় কিনা, বা তিনি বদল করে নিতে পারেন কিনা। ইট ডিপেন্ডস। যদি মন্ত্রী মনে করে যে তার জানাশোনা আরেকজন সচিব নেবেন, এবং ইফ হি অর শি, যিনি মন্ত্রী, ইজ এবল টু কনভিন্স দ্য প্রাইম মিনিস্টার, তখন উনি করতে পারেন। পরিষ্কার, তিনি সেটা করে নিতে পারেন, এবং রাজনৈতিক সরকার সেটা মেনেও নেয়, করেনও। আবার ছোট্ট একটা উদাহরণ দিই। আমি যখন ইয়ারডির এডিশনাল সেক্রেটারি, তখন আমার যিনি সচিব ছিলেন, সেই সচিব সাহেব এখন বিএনপি সরকারের এখানে আবার উনি একটা বড় উপদেষ্টা পদে আছেন। যেভাবে ওনার সাথে আমার বনা হইল না, কোনো একটা সবই আছে একই সাইজের আর কি, বনা হইল না। মিটিং করলাম, আমি মিনিটস লেখার জন্য ডিকটেট করেন উনি। আমি বললাম তাহলে মিটিং আপনি করলেই তো পারতেন, চুক্তির ব্যাপার যেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ আছে। আমি আমার কাছে কোনো নির্দেশ নাই। তো এই বনিবনা না হওয়ার কারণে, যেহেতু আমি তার অধস্তন এডিশনাল সেক্রেটারি, উনি আরেকজন এখন ওনাদের পেয়ারের লোক এস্টাবলিশমেন্ট সেক্রেটারি ছিলেন হালিম সাহেব, তাকে বলে আমাকে আমার এডিশনাল সেক্রেটারি লেভেলের নিচে একটা পদে বদলি করে দিলেন। রাজনৈতিক নেতৃত্বশালী কী পারে, বদলি করে দেওয়ার পরে সাইফুর রহমান সাহেব ফাইন্যান্স মিনিস্টার, আমি তখন 2টা উইংয়ের একা এডিশনাল সেক্রেটারি 17 মাস থেকে চালাচ্ছি। তো সাইফুর রহমান সাহেবের পিএস নূর নবী এটা মন্ত্রীকে বলে দিল যে আপনার বদলির রহমানকে তো বদলি করে ফেলছি। তো মিনিস্টার সাহেব আমাকে ডাকালেন। সাইফুর রহমান সাহেবের একটা, উনি যে সাকসেসফুল অর্থমন্ত্রী, মুহিত সাহেব চেষ্টা করে সেটা হইতে পারেন নাই। তো উনি আমাকে বললেন, উনি সবসময় নাম জিজ্ঞেস করেন, আসলে জানে কিন্তু এটা তার স্টাইল, এই তোমার এই নাম না, এভাবে বলে। জি স্যার। ও তুমি কি আমার পছন্দ করো না, নাইলে আমার এখান থেকে বদলি হয়ে যায় কেন? স্যার সরকার করছে। ও ওই যে বদলি করালো তার নেই, ওইটা ওর কাণ্ড না, কিচ্ছু বললাম স্যার আমি জানি না। কারণ রুল অফ থাম্বে বস ইজ নেভার রং, ই বস ইজ রং, সি রুল নাম্বার 1, এটা করতে হয়। তো উনি সাথে সাথে সাইফুর রহমান সাহেব সাথে সাথে ম্যাডামকে টেলিফোন করলেন, ম্যাডাম আমি এডিশনাল সেক্রেটারি বদিউর রহমানকে আপনি বদলি করে ফেললেন, আমি জানলাম না। কয়টা তো প্রস্তাব দিল, ওইখান থেকে এস্টাবলিশমেন্ট সেক্রেটারি আসলো, সাথে ক্যান্সেল করে দিলেন। তো এখন যদি চান পারে। আরেকটা প্রশ্ন করলেন আপনি, ক্ষমতা কার বেশি? এটা নির্ভর করে ব্যুরোক্রেট সচিবকে
সচিবকে কি মন্ত্রী কন্ট্রোল করবে নাকি মন্ত্রী না মন্ত্রীকে সচিব কন্ট্রোল করবে? কে কাকে কন্ট্রোল করে সেটার উপর মানে এটা হতে পারে, এটা হতে পারে। রুলস অফ বিজনেস অনুযায়ী ক্ষমতা বেশি হওয়ার কথা পলিটিক্যাল বাট মিনিস্টার, অনেক সময় সেটা নাও হতে পারে। না হতে পারলে সেটা তার ব্যর্থতা, আচ্ছা, সেটা মন্ত্রী ব্যর্থতা। ধন্যবাদ। এই প্রশ্ন রাখতে চাই এর সাথে সম্পর্ক, নবম পে স্কেল দেওয়া হচ্ছে এবং আপনি জানেন যে 100 থেকে 140% বেতন বাড়বে। গত 11 বছরে কোনো পে স্কেল দেওয়া হয় নাই। উনি বলছেন যে গৌরী সেন টাকা দিবে। আমি আপনাকে একটা সূত্র দিচ্ছি, সেটা হলো অক্টোবরে নতুন পে স্কেল দেওয়া হচ্ছে এবং পিছনের 3 মাসও সমন্বয় করা হবে। প্রয়োজনে ঋণ নেওয়ার পরিকল্পনা, অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির তিনি বলছেন প্রয়োজনে ঋণ নেওয়া হবে। তাহলে গৌরী সেনের ব্যাপার নাই, ঋণ নেওয়া হবে। আপনার কাছে জানতে চাই, নর্মালি 5 বছর 6 বছরের মধ্যে পে স্কেল হইতো, এটা হলো না কেন? 1, 2, এই যে রাশেদ অর্থ পরিকল্পনা উপদেষ্টা যিনি বললেন, উনি যেটা বললেন ঋণ নেওয়া হবে, তাহলে গৌরী সেনের প্রসঙ্গটা আপনি কিভাবে দেখবেন? গৌরীশন তো হিউমারাস হইতে বলা, গৌরীশন মানে তো সরকার। আপনার এখন কর্মরত 14 লাখ কর্মচারী আছে, পেনশনভোগী আছে 9 লাখ। কেমন? তো টোটালের জন্য বর্তমানে যেটা পে স্কেল দেওয়ার আগে হিসাব করে দেখা হয়েছে তাদের 1,31,000 কোটি টাকা লাগে। আর পে স্কেলের মধ্যে এটা তো একসাথে বাস্তবায়ন করবে না, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে 10 সদস্যের যে কমিটি আছে তারা জাকির আহমদ খানের নেতৃত্বের 23 সদস্যের পে কমিশন যেটা দিয়েছে সেটা রিভিউ করতেছে। কারণ কয়েকটা জিনিস আছে, একটা হইল প্রশাসনিক সক্ষমতা, তারপরে আর্থিক সংস্থান, ডিজিটালাইজেশন একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। 2015 পে স্কেল বাস্তবায়ন হয়েছে বেশিরভাগ ম্যানুয়ালি, এখন কিন্তু ম্যানুয়ালি হচ্ছে না, এখন হচ্ছে সেটা ইএফটির মাধ্যমে এবং একটা আইব্যাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে, অটোমেটিক ডিজিটালাইজড। তো এটার সাথে অ্যাডজাস্ট করার একটা প্রশ্ন আছে। সেই জন্য যদি ভাগ করে করা হয় সেখানে এটাকে সেইভাবে সফটওয়্যারটা ঠিক করতে হবে। তো 3 ভাগের কথা শোনা যাচ্ছে মোটামুটি। প্রথম বছরে আপনার মূল বেতনের যেটা বাড়বে সেটার 50%। আপনার যেটা বলা হয়েছে টেন্টেটিভ যাদের সবচেয়ে কম 8,000 বা 8,500 তাদেরকে 20,000-এ আনবে, সচিবদের যেটা 78,000 সেটাকে 1,60,000। এটা তো প্রস্তাবিত, কিন্তু মন্ত্রিসভার যে কমিটি, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে যে কমিটি, ওই কমিটি এটাকে রিভিউ করবে। সো গেজেট হওয়ার আগ পর্যন্ত ফাইনালি জাকির আহমদ সাহেবের ওখানে যা সুপারিশ হয়েছে হুবহু তা হবে তা বলা যাবে না। গ্রেডগুলো ঠিক রাখছে, আগের মতো 20টা গ্রেডই আছে, কেমন? কিন্তু ঠিক 1,60,000 সর্বোচ্চ দেবে কি না, নিচেরটা হয়তো ঠিক রাখতে পারে, এটা গেজেট হইলে বোঝা যাবে। আর বাস্তবায়নের ট্যাকটিকটা নেওয়া হয়েছে এইসব কারণে, মূল্যস্ফীতির আছে, সফটওয়্যারের অটোমেটিক সেট রিজুলেশনের ঠিক করার বিষয় আছে, সেই জন্য 3 ধাপ। প্রথম বছর আপনার 50% অফ বেসিক, যেটা এখন পর্যন্ত সিদ্ধান্তের মধ্যে আছে। সেকেন্ড ইয়ারে বাকি 50% অফ দ্য বেসিক। থার্ড ইয়ারে অন্যান্য ভাতা টাতা সেগুলো করবে, যাতে করে একসাথে বাজারে অর্থের সরবরাহ থেকে শুরু করে 1 নাম্বার মূল্যস্ফীতির উপর বেশি চাপ না পড়ে, দ্বিতীয়ত সরকারের সংস্থানও যেন বেশি অ্যাডজাস্ট করে, স্টেগারিং হইতে হয়। এই বাড়তি পে স্কেলের জন্য আবার বাড়তি টাকা লাগতেছে প্রায় 1,06,000 কোটি টাকা। তো সেই আনুপাতিক হারে আপনার এই বছর 30,000 কোটি টাকার মতো বরাদ্দ আছে বাজেটে। আর বাকিটা হইল টাকা বাজেটের মধ্যে তো ঘাটতি বাজার আছে, সেখানে আছে না যে টোটাল বাজেটের মধ্যে 2.5 লাখ কোটি টাকার মতো আপনার ঘাটতি বাজার আছে। সেটা কিছু প্রজেক্টে কিছু ব্যাংক থেকে লোন নিয়ে করা হবে, যদিও একটা সমালোচনা আছে ব্যাংক থেকে সরকার যদি বেশি ঋণ নেয়, অর্থাৎ যেটা ওনার বাসায় গৌরী সেন যদি ব্যাংক থেকে বেশি নেয় তাহলে প্রাইভেট এন্টারপ্রেনারদের জন্য শেয়ারটা কমে যায়, কিন্তু গভর্নমেন্ট রান করে। এরপরেও যেটা কে বলছেন ঋণ করবেন, ঋণ করে না সরকার, অনেক সময় যেটা করে সেটা হইল বেশি ঠেকায় পড়লে মুদ্রা ওই যে টাকশাল থেকে কিছু টাকা ছাপিয়ে ওটা লোনের মতো কাজ চালায়। তো এখন পর্যন্ত যেটুক হিসাব তাতে তো আপনার স্টেগারিং 3 বছরে ধাপে ধাপে দেবে, এটা অসহর কথা না।
আপনার স্বাধীনতার 55 বছরের পরে যেটা বাড়ছে, আমরা যখন প্রথম চাকরিতে ঢুকলাম 73-এর পে স্কেলে, সেই সময় আমরা ক্লাস 1 জব 475 টাকা। 177 থেকে প্রেসিডেন্ট ইয়ার নতুন স্কেল দিলেন, তখন 750। আমাদের লাফানো কে দেখে? 475 থেকে 750 বেশি হয়ে গেল। এখন বাজারে দাম বাড়লে তখনকার দ্রব্যমূল্যের সাথে তুলনা করলে এটা হয়। অতএব সরকার অনেক অঙ্ক কষে হিসাব নিকাশ করে যাবে। আর টাকা নাই, একেবারে টাকা নাই বলে তো আপনার ওই যে যেটা বললেন 11 বছর বাজারের সাথে কিছুটা মিল তো রাখতে হবে। আপনি যদি বলেন ঠিক আছে স্বাধীনের পরপর হইলে অনেক সময় যেটা বঙ্গবন্ধু বলছে আমি 3 বছর কিছু দেবার পারবো না, সেটা এক কথা। এখন তো সামর্থ্য অনেক বাড়ছে, অনেক বাড়ছে, বাংলাদেশের আর্থিক সমতা অনেক বাড়ছে। হয়তো বৈশ্বিক কিছু কারণে এখন হঠাৎ করে একটা চাপ সৃষ্টি হয়েছে, কিছু সংকট হচ্ছে, এটা হয়তো ওই বৈশ্বিক ঝামেলাটা চলে গেলে এটাও হয়তো চলে যাবে ইনশাআল্লাহ। আমি আবার আপনার কাছে আসবো। আমি আবার মোশাররফ হোসেন ঠাকুর আপনার কাছে আসতেছি। এই যে যেটা উনি বললেন, পাশাপাশি আমরা দেখতেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে। আচ্ছা, সিম্পল একটা জিনিস যদি মোশাররফ ভাই আপনাকে জিজ্ঞেস করি, ধরেন পে স্কেল দিলে তো মনে করেন উনি বললো 14 লক্ষ কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা হয়তো একটু সচ্ছল হবে। আমার একটা সাধারণ প্রশ্ন, 9 লক্ষ পেনশনারও আছে, পেনশনারও আছে। আমার একটা সাধারণ প্রশ্ন, 1 কেজি গরুর মাংসের দাম 800 টাকা ধরে নিই, আমরা জানি বাজারে 800 টাকা। এটা রিক্সাওয়ালা বলেন, একটা দিনমজুর বলেন, একটা সরকারি বেসরকারি চাকুরি বলেন, সবার জন্য একই প্রাইস। সেখানে যদি এই পে স্কেলটা দিলাম, আমরা মনে করেন পে স্কেল 14 লক্ষ 15 লক্ষ যাই থাকুক তাদেরকে দেওয়া হইলো, তাদের হয়তো ক্রয় ক্ষমতা একটু বাড়লো, কিন্তু পাশাপাশি এই রিক্সাওয়ালা দিনমজুর বেসরকারি চাকরি তাদের বিষয়ে কি ভাবছেন বা কি মনে করেন আপনি, তাদেরটা কোত্থেকে কাভার হবে? তাদেরও তো আপনি কি এই বিবেচনায় পে স্কেল না দেওয়ার পক্ষে? না, আমার তো প্রশ্ন করছি আপনাকে, আপনি উত্তর দিবেন। বলেন যে না, এই লোকগুলো বিপদে পড়বে, আমার দরকার নেই তো, আমি আপনাকে প্রশ্ন করছি। 14 আর 9 25 লাখ লোকের জন্য আপনি এই পে স্কেল দিয়েন না। আপনি তো 18 কোটি লোক ভাবতে হবে না, সরকার ভাববে না? হ্যাঁ, সেই জন্য প্রশ্ন করছি, আপনি উত্তর দিবেন। শুনুন, প্রথম কথা হচ্ছে এই যে 1,06,000 কোটি টাকা সম্ভবত স্যার বললেন যে বাড়বে, বাড়তি লাগছে। বাড়তি সরকার দিবে। সরকার দেওয়ার সাথে সাথে এই যে টাকাটা দিবে, টাকাটা দেওয়ার সাথে সাথে এই বর্ধিত বেতন থেকে প্রত্যেকে ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে। প্রথম রিটার্নই ওইখানে কেটে রেখে দেয়, পুরো টাকাটা দেয় না গভর্নমেন্ট। এখানে তার যে উনার যে প্রত্যেকের যত উপর বেশি বেতন, ট্যাক্স তত বেশি, ট্যাক্সটা গভর্নমেন্ট কেটে রেখে দেয়। কথাটা বুঝবেন? সাথে সাথেই কিন্তু গভর্নমেন্টের পুরো টাকাটা যে বলতেছেন আপনি 1,06,000 কোটি টাকা, 1,06,000 কোটি টাকা না, এখানে গভর্নমেন্ট তো কেটে রাখবে ট্যাক্স, ওইখানে ঘরে রেখে দিবে প্রথমেই। গেলে 1। 2 নম্বর, আপনার মানুষের ক্রয় ক্ষমতা যখনই বাড়বে তখনই বাজারে চাহিদা বাড়বে, কনজামশন বাড়বে, তো খরিদ বাড়বে। তো এইটা বাড়ার সাথে সাথে আপনার সচিব স্যারে যেমন একটা রুটি কিনতে যে ট্যাক্স দেয়, আমাদের পিয়ন সাহেবও একই ট্যাক্স দেয়। এই যে ভ্যাটের প্রশ্নে খাইতে গেলে এই প্রথমে পাওয়ার পরে, পে স্কেল পাওয়ার পরে নাতি যারা একটু বয়স্ক হয়েছে, নাতি নাতনি ছেলে মেয়ে সবার কত ডিমান্ড, জুতা দাও, এই দাও, সেই দাও, কত সব ক্রয় কেনাকাটা বেড়ে যাবে বাজারে, এবং এইখান থেকে গভর্নমেন্টের ট্যাক্স আসবে। এবং ট্যাক্স আসতে গেলে আরও আগে ওই যে বাড়বে, প্রোডাকশন বাড়তে হবে, ভ্যালুসিটি অফ সার্কুলেশন অফ মানি যত বাড়বে তত ট্রানজাকশন বেশি হবে, মানে ক্যাশ ফ্লো যত বাড়বে, ইয়েতে ক্যাশ ফ্লোর যখন রক্ত সঞ্চালন বেড়ে যাবে, তখন এই জায়গায় গভর্নমেন্ট তার যে শব্দটা বললেন ভ্যালুসিটি, তো এইখানে গভর্নমেন্টের ইনকামও বাড়ে। তো এইখানে আপনাকে এই পে স্কেলগুলি বেসিক্যালি শুধুমাত্র মানুষকে হেল্প করার প্রশ্ন না, প্রশ্নটি হচ্ছে যে ওই সময়ের, ওই যুগের উপযোগী করে ওই সময়ের জন্য আমার যে মুদ্রা সঞ্চালন যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াটা যেন থেমে না যায়, সরবরাহ, মানি সরবরাহ যেন থেমে না যায়। থেমে গেলে এটা দেখবেন এটা লো প্রেশারের মতো স্থির
স্তীমিত হয়ে গেছে। আপনি- তো এটাকে সচল দেখার জন্য বিষয়টা পে স্কেলটা বারবার প্রয়োজন পড়ে। যাই হোক, যে আপনি বলছেন ট্যাক্স টক্স কেটে নিবে, এতে 1,06,000 কোটি টাকা বেতন দিবে, তার থেকে ট্যাক্স কেটে নিবে। আমার প্রশ্ন ওখানে না, 18 কোটি লোক, আমি যেটা বলছিলাম সবার সেই অ্যাবিলিটি, ওইটা কিভাবে খাবে, তাদের সংকুলানটা কোথায়, কেন বলছি কথাটা বলেন, এইটাই বলেন আপনি। আমি মনে করি, শুনেন, আপনি যে জায়গায় যাচ্ছেন, আমি আমার হাতে অন্য কোয়েশ্চেন আছে। সেটা হলো যে একটা কারখানার মালিক বা পুঁজিপতি যখন বেতন দেন, একটা হলো মজুরকে বেতন দেন, একটা হলো ইনসেনটিভ দেন। দুটা কি মজুরকে দেন? একটাও মজুরকে দেন, 1 পয়সাও দেন না। দেন কি কারণে? যে মজুরের একটা স্বাস্থ্যবান মজুর দরকার, ওকে খাওয়াইয়া পড়াইয়া রাখা দরকার, এটার জন্য বেতন দেন।